নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টির অবতারণা করব সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি তুলে ধরতে চাইছিল এত সুললিত সুন্দর মুখ হিসেবে, সেই শ্রমিক ভট্টাচার্য যিনি এমন কথা বলছিলেন যাতে মনে হচ্ছিল একেবারে শুভেন্দু অধিকারীর যে কড়া দাওয়ায় তার বিপরীতে একটা নরম বা বাঙালি সংস্কৃতবানদের হৃদয়ে পৌঁছানোর মতো মুখ, সেই শ্রমিক ভট্টাচার্য যাকে আমরা মনে করছিলাম, যে অনেকেই মনে করছিল, আমরা বলতে আমি নয়, যে না, বিজেপির একটা অন্য মুখও আছে, যে মুখের কাছে অনেক কিছু বলা যায়, বাঙালি অনেক কাছে মনে করতে পারে, যিনি কথায় কথায় কবিতা আবৃত্তি করেন, যার প্রিয় কবির নাম শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, যিনি নাটক ভালোবাসেন, যিনি ডিম ছোড়ার প্রতিবাদ করেন, সেই শ্রমিক ভট্টাচার্য বোধহয় একটা আলাদা মানুষ। দেখুন বন্ধুরা, আমি এই যে তিনজন যেভাবে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে এক মাসের মধ্যে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বড়াইক তিনজনে একেবারে বিজেপির ঝান্ডা নেওয়ার সাথে সাথে তারা বিজেপির রাজ্যসভার প্রার্থী হয়ে গেলেন, এবং তাতে শ্রমিক যা যুক্তি দিল, এবং তাই নিয়ে বিজেপির অভ্যন্তরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ কি মনে করছে, বিজেপি কোথায় ল্যাগ করে গেল, প্রথম 2 মাসের মধ্যেই তাদের ধাক্কা খেল। বিজেপি কেন মানুষের এত দ্রুত আস্থায়, আদর্শগত আস্থায়, সরকারিভাবে কি হয়েছে না হয়েছে আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, ধাক্কা মারল, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে মেম্বারশিপ নেবেন। দেখুন বন্ধুরা, আমি শ্রমিক ভট্টাচার্যকে নয় করেও 3 দশকের বেশি চিনি। কিভাবে তপন শিকদারের মাধ্যমেই তার সাথে আমার পরিচয় হয়েছিল, এবং শ্রমিক উঠে এসেছিলেন এমার্জেন্সির সময় কম বয়সে জেল খেটে, তারপরে তিনি কিভাবে আরএসএস হলেন, কিভাবে বিজেপি হলেন, কিভাবে বিজেপিতে একেবারে কর্নার্ড হয়ে গেলেন, কিভাবে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠল, আবার ফিরে এলেন, সে সব চোখের সামনে দেখা। যে শ্রমিক ভট্টাচার্য 4 ঘন্টার বিজেপি বলে কটাক্ষ করছিলেন, যে শ্রমিক ভট্টাচার্য নেওয়া হবে না বলে বলছিলেন, সেই শ্রমিক ভট্টাচার্যের ব্যাপারে আলোচনা করতে গেলে আমার শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের একটাই শব্দ মনে পড়ে, অ্যান্ড ইউ ব্রুটাস। আমি সে কথা বলবো না, কারণ এটা বলার সময় সেটা নয়। আমার মনে হয় রাদার শ্রমিকের একজন প্রিয় কবি সুনীল গাঙ্গুলির 2টো লাইনের উদ্ধৃতি দিই, কবিতার লাইন, কেউ কথা রাখেনি, শ্রমিকও কথা রাখলো না। এটা কিন্তু রাজ্যবাসীর কাছে এমন একটা বার্তা, সেটা নিয়ে আলোচনা করব আজকের প্রেক্ষাপট, এবং বিজেপির কি দৈন্যদশা ভেতরে সেটা নিয়েও আলোচনা করব। যদিও ব্রুট মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসছে, তারা যা খুশি তাই করতে পারে। কবিতার 2টো লাইন শুধু বলি। কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়, কেউ কথা রাখেনি 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। আমি শেষ 2টো পংক্তি এই কারণে পড়ব, আমার মনে হয় ভিডিওটা যদি কেউ শ্রমিককে দেয় বা বলে, তাহলে সেও কিন্তু হয়তো একমত হবে। শেষ পংক্তিতে হচ্ছে, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। প্র্যাকটিক্যালি শ্রমিক তার রাজ্য সভাপতি হিসেবে বিজেপির যে কথা বলেছিল, সে কথা শ্রমিক রাখেনি।
এবং এই যে শ্রমিক ভট্টাচার্য তার কথা রাখতে পারলেন না, সেটা অমিত শাহর চাপে হতে পারে, নরেন্দ্র মোদীর চাপে হতে পারে, বা অন্য জায়গায় হতে পারে, এটা সবাই মনে করছেন। যারা বিজেপির পতাকা নিলেন তার মধ্যে প্রকাশ চিক বড়াইক সম্পর্কে এই সদ্য শেষ হওয়া ইলেকশনের ঠিক আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি ভাষায় বলেছিলেন, কি বলেছিলেন এবং কিভাবে বলেছিলেন, একেবারে স্পষ্ট যে তিনি সিন্ডিকেট করেন, বালি তোলেন, গরু পাচার করেন এবং সেই টাকা অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দেন। যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে তার নামে কেন এফআইআর হলো না, তার নামে কেন তদন্ত হলো না, তাকে কি করে শ্রমিক ভালো তৃণমূল আখ্যা দিল? এই প্রশ্নগুলো আজকের রাজ্যের যারা ভোট দিয়েছে বিজেপিকে, সেই 2.5 কোটিরও বেশি মানুষের মনের মধ্যে কিন্তু এই প্রশ্ন জাগছে। এই প্রশ্ন জাগছে আলিপুরদুয়ারে সাধারণ মানুষের মধ্যে, বিজেপি কর্মীদের মধ্যে, যারা বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি অফিসে দাঁড়িয়ে এবং ফেস সেভ করতে পারছে না বিজেপির জেলা সভাপতি থেকে সকলে। আমি একটু যেটা ভাইরাল হয়েছে সেই ভিডিওর সুকান্ত মজুমদারের আপনাদের শোনার অনুরোধ করব। তুমি যেটা করছো সেটা করো, তুমি সন্ধ্যেবেলা গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন? আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে, যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সুকান্ত মজুমদার কি বললেন আপনারা সেটা শুনেছেন। আর সুকান্ত মজুমদার শ্রমিকের আগেই রাজ্য সভাপতি ছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী। এত সিরিয়াস অ্যালিগেশন, যদি এতই সিরিয়াস অ্যালিগেশন হয় কি করে তাকে ছেড়ে দেওয়া হলো? শুধু তিনি পদত্যাগ করে পরবর্তীকালে বিজেপিকে এই বিল পাস করানোর জন্য মহিলা বিলের আড়ালে যেটা ডিলিমিটেশন, যেটা অমিত শাহ জেদ এবং একগুয়েমি করে তিনি ভারতকে যে জায়গায় নিয়ে যেতে চান তার সপক্ষে, তার জন্যে কি প্রকাশের 7 খুন 7 খুন মাফ হয়ে গেল? শ্রমিক ভট্টাচার্য যে কাজ করেছেন সেটার বৈধতা শুধু কেন্দ্রীয় নেতৃত্বই দেয়নি, সেইটাকে গেলাতে হচ্ছে আলিপুরদুয়ারের রাজ্য সভাপতি, জেলা সভাপতি মিঠু দাসকে দিয়ে, স্থানীয় কুমারগ্রামের বিধায়ক মন্ত্রী মন্টু ওরাওকে দিয়ে, গেলাতে হচ্ছে আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাসকে দিয়ে। তারা প্রতিক্রিয়া দিতে চাইছেন না। আমি মনোজ টিগ্গাও কি বলেছিলেন তাকেও গিলতে হচ্ছে। আমি শুধু এই 3 জনের ব্যাপারে একটু বলবো, তারপরে ব্যাখ্যা করব। দেখুন, প্রকাশ চিক বড়াইকের সম্পর্কে যা বলার তো বলেই দিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে সুখেন্দু শেখর রায়, সুখেন্দু শেখর রায়কেও প্রায় 3.5 দশক ধরে দেখছি। লোকে তাকে কোট আনকোট প্রণববাবুর বাজার সরকার বলতো। প্রণববাবুর দক্ষিণ কলকাতার বাড়িতে গেলেই এই বুলুদা অর্থাৎ সুখেন্দু শেখর রায়কে দেখা যেত, তিনি বসে আছেন, প্রেসকে আহ্বান করতেন। অনেক সময় আমরা প্যাকেট নিয়েছি কিনা, আমরা খেয়েছি কিনা ঠিকমতো তার তদারকি করতেন। বুলুদা কোনোদিনই সেভাবে কংগ্রেসে থাকলেও কংগ্রেসের নম্বর পাননি। প্রণববাবুর কি ম্যানেজ করতেন না করতেন লোকে নিন্দুকেরা বলে, আমি জানি না সত্যি মিথ্যে কিনা। ফান্ড ম্যানেজ করতেন, দেখতেন। প্রণববাবুর ঘনিষ্ঠ ছিলেন। তাকে একবারই সক্রিয় রাজনীতিতে দেখা গেছিল যখন দক্ষিণ কলকাতার রেল লাইনের ধারে ঝুপড়ি উচ্ছেদের ক্ষেত্রে তিনি দাঁড়িয়েছিলেন। এর বাইরে তার কোনো কার্যকার নেই। তার বাবা শিবেন্দু শেখর রায় মালদায় একসময় হিন্দু মহাসভা করতেন। হিন্দু মহাসভার একটা অংশ বাংলা পার্টিশনের সময় হিন্দু মেজরিটিদের এদিকে রাখার ব্যাপারে সক্রিয় ছিলেন শিবেন্দু শেখর রায় তার মধ্যে একজন। এবং নরেন্দ্র মোদী 17ই জানুয়ারি 2026-এ এসে তার ভূয়সী প্রশংসা করেছিলেন এবং সুখেন্দু শেখর রায় তাতে উল্লসিত হয়েছিলেন। বোঝা যায় যোগাযোগ তার তখন থেকেই ছিল। অর্থাৎ তৃণমূলের যে বিধায়ক, যে সাংসদরা ইউ দ্য ব্রুটাস, সকলে বিশ্বাসঘাতকতা করেছেন, বেইমানি করেছেন কালীঘাটের সাথে, যাদেরকে গদ্দার বলা হচ্ছে, তার মধ্যে
অবশ্যই সুখেন্দু শেখর একজন ছিলেন। তিনি কি করতেন, তিনি অভয়াকাণ্ডে পদত্যাগ করেন, আবার দলে ফিরে আসেন এবং এই সদ্য কদিন আগে এই পার্লামেন্টে দাঁড়িয়ে একেবারে মোদী সরকারকে ধুয়ে দিয়েছিলেন। ভাবা যায় না কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2026 তাকে রাজ্যসভায় দিনের পর দিন রেখে দেন না, আমি সেটা জানি না। তার সাথে বিজেপির কি গঠবন্ধন ছিল তাও জানি না। তিনি প্রণববাবুর লোক ছিলেন, প্রণববাবুর কথাতেই মমতা ব্যানার্জি তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তার আগে তিনি কোনো কাউন্সিলর ইলেকশনেও জেতেননি। একেবারে জনসংযোগ সম্পর্কহীন একজন, যিনি প্র্যাকটিক্যালি এদিক ওদিক লবির বিভিন্ন রকম যোগসূত্র রক্ষা করেন, তার একজন হচ্ছে সুখেন্দু শেখর রায়। পার্থ চ্যাটার্জি ছেড়ে দেওয়ার পরে তিনি জাগো বাংলা দেখতেন, তিনি কখনো বিদ্রোহী কখনো উল্টো দিকে, কিন্তু 77 বছর বয়সে তার আর কি পাওনা আছে? এবং তিনি এত বছর কংগ্রেস করলেন, তার মনে হলো না যে 49 ধরে পশ্চিমবঙ্গের উন্নয়ন বঞ্চিত হয়েছে? তিনি যা বললেন, 49 ধরে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হয়নি, বাম আমলে হয়নি, তৃণমূল আমলে হয়নি। তার এই 77 সাল থেকে দীর্ঘ 2011 সাল পর্যন্ত বাম আমলে কংগ্রেস থাকাকালীন কোনোদিন মনে হয়নি উন্নয়ন হয়নি। তার তৃণমূল আমলে 2011 থেকে 2026 কোনোদিন মনে হয়নি উন্নয়ন হয়নি। এই রকম একজন, আমি বলছি ধান্দাবাজ, একজন প্রবঞ্চক দলের প্রতি, এবং বাঙালির সাথে তিনি যে কথা বলছেন তা জাস্টিফাই করতে পারবেন, কারণ তিনি পার্লামেন্টে ঠিক উল্টো কথা বলেছেন, কদিন আগেও বারবার বলেছেন। আমি জানি না এই মানুষরা কি করে শেষ পর্যন্ত বিজেপির লায়াবিলিটি হবে না অ্যাসেট হবে, ভোট হয়তো দেবে। সেই সুখেন্দু শেখর রায় তিনি একেবারে পতাকা নিয়ে বললেন 39 বছরে উন্নয়ন হয়নি। আর একজন সুস্মিতা দেব, তিনি আসামে যখন দেখলেন আর তার কংগ্রেসের কিছু হওয়ার নেই, মমতার সাথে এলেন, এবং তারপরে যখন এই বাজেট সেশনে তিনি ধুয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জির পক্ষে এবং কিভাবে কেন্দ্রীয় বঞ্চনা করেছেন সে কথা পরতে পরতে তুলে ধরেছিলেন, যে বাংলার মানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেয়নি, মুখ্যমন্ত্রী এটা করেছেন, মমতা ব্যানার্জি এটা করেছেন। তারও মনে হলো কিছু হয়নি, এবং তিনি ইস্তফা দেওয়ার পরে, ইস্তফা দেওয়ার আগে তিনি একেবারে হেমন্ত বিশ্ব শর্মা, মানে যার শত্রু, মানে এরা কাদেরকে বুদ্ধু বানাচ্ছেন আমি জানি না, রাজনীতির কোন পাকচক্রে চলে গেল। তিনি বেরিয়ে এসে যে কথা বলেছিলেন আমি শোনাবো। সুস্মিতা দেব বলেছিলেন যে তিনি আসামে রাজনীতি করতে চান। তা আসামেই যদি রাজনীতি করতে চান, তা পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে আপনি রাজ্যসভায় যাচ্ছেন কেন? আর বুলুচিক বারাইকের কথা তো আপনারা শুনলেনই। আমি এদেরকে যে নেওয়া হলো, শুধু সুস্মিতা দেবের একটা ছোট্ট ক্লিপিংস দেখাবো, তারপরে চলে যাব যে কিভাবে কথা না রাখা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। শুনুন সুস্মিতা দেব কি বলেছিলেন। তিনি বাংলায় নয় আসামে রাজনীতি করতে চান, তিনি বরাক এলাকা থেকে দাঁড়াতে চান, সন্তোষ মনদেবের কন্যা। এবং তিনি কি করেছেন, কিভাবে আসামের ইলেকশনে কি করেছেন না করেছেন আমি আর বলতে চাই না। তার কার সাথে যোগাযোগ ছিল, কি ছিল, সেটা তৃণমূলের ব্যাপার, তৃণমূল বুঝবে। আমি জানি না এরা কোন দলে থেকে কোন দলের সাথে যোগাযোগ রক্ষা করেছে, যা করেছেন করেছেন, কিন্তু তিনি আসামের কথা বলেছিলেন বাংলা থেকে। শুনুন সুস্মিতা দেব কি বলছেন। তৃণমূল কংগ্রেস বেঙ্গলের বাইরে কতটুকু কি করতে পারবে, কতটুকু শক্তি বাড়াতে পারবে বা কতটুকু ধরে রাখতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ আর সন্দেহ ছিল। এবং রাজনীতি আমাকে আসামেই করতে হবে। হ্যাঁ, আমি যদি ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে চাই, আমাকে শিলচরে বা বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে, বা যদি লোকসভাতে দাঁড়াই আমাকে বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে। আপনি নিজেই বললেন সুস্মিতা দেবী, আপনি আসামে রাজনীতি করতে চান, আর আপনি বাংলার আপত্তি নেই, রাজ্যসভায় যে কোনো জায়গা থেকে যে কোনো লোক যেতে চায়, কিন্তু কদিন আগে, 1 মাস আগে পদত্যাগ করে আপনি যা বললেন আপনার কথা মিলছেন। অর্থাৎ এদের 3 জনের কথার মানুষের কাছে যা দিয়েছিলেন, মানে এত মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা, এত প্রবঞ্চনা, তা আপনারা কি কোন মুখে রাজ্যসভায় যাচ্ছেন? আপনাদের রেকর্ডিং যে বক্তব্যগুলো 2 মাস 3 মাস আগেও ছিল রাজ্যসভা স্টেটমেন্টে, আপনারা কি মানুষকে বোকা মনে করেন? মানে মানুষকে ছাগল মনে করেন? আপনারা মানুষকে কি মনে করেন? আর শ্রমিকবাবু, আপনি তো কথা রাখেননি জানি, এবার আপনি
কি বলেছেন আমার মনে হয় বহুবার দর্শকরা শুনেছে বিভিন্ন মিডিয়ায়। তো আমি আমার এডিটরকে বলবো যে আপনি আরেকবার শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এদের দলে নেওয়ার পরে সেই অংশটা শোনান, যে এটা নাকি বিচ্যুতি নয়, ব্যতিক্রম, এদের দলে নেওয়া ব্যতিক্রম, এরা 4 ঘন্টা তৃণমূলের জন্য আমার দরজা বন্ধ। মানে এত কন্ট্রাডিক্টরি কথাবার্তা শ্রমিকের, আই এম সরি টু সে, এটা আশা করা যায় না যে কথায় কথায় শক্তি সুনীল শঙ্কর কথা বলেন, নাটক দেখতে চান। আপনারা শুনুন। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা শুনলেন যে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। আমি আমার যারা দর্শক তাদের কাছে প্রশ্ন রাখবো, যারা বিজেপির সাপোর্টার তাদের কাছেও প্রশ্ন রাখবো, আপনারা এই রাজনীতি এদের কাছ থেকে কি কিছু আশা করেন? আদৌ আশা করেন? আশা করার অবস্থা নেই। তার কারণ হচ্ছে জেলা সভাপতি মিঠু দাস বলছেন আমরা কেন্দ্রীয় নেতৃত্ব যা বলে সেটাই শুনি, অথচ আলিপুরদুয়ারে জুড়ে বিক্ষোভ হচ্ছে প্রকাশ বড়াইকের বিরুদ্ধে। সুখেন্দু শেখর রায় রাজ্যসভায় বাড়ি থেকে বেরোন, দমদম এয়ারপোর্টে প্লেন ধরতেন আর চলে যেতেন, তার কোনো জনসংযোগ নেই, কিচ্ছু নেই। যখন তার বাড়িতে কে বিক্ষোভ করতে যাবে? আর এখন তো কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ প্রোটেকশন পাবে। সুস্মিতা দেব আসামে থাকেন, কখনো এখানে কখনো দিল্লি, তার সাথেও কোনো সম্পর্ক নেই, তাদেরকেও কেউ কিছু বলবে না, কিন্তু প্রকাশ বড়াইকে বলবে। শ্রমিক ভট্টাচার্য কি জবাব দেবেন জানি না। প্রাথমিকভাবে আমার কাছে যা খবর সেটা হচ্ছে এই সংসদীয় বাদল যে অধিবেশন আসছে তাতে অমিত শাহ আপ্রাণ চেষ্টা করছেন যে বিল ডিলিমিটেশনের, অর্থাৎ 800-র উপর আসন তারা করতে চান, এবং 1 ভোট 1 নেশন, তারপরে হয়তো হিন্দু রাষ্ট্র, মহিলা বিলের আড়ালে, কারণ মহিলা বিল অনেক আগেই পাস হয়ে গেছে, আপনারা চাইলে মহিলা বিল আজকে ইন্ট্রোডিউস করতে পারেন, কিন্তু তারা করছেন না, কারণ তারা মনে করেন যে হিন্দি গোবলয়ে তাদের যা স্ট্রেংথ, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, এদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং এখন পশ্চিমবঙ্গ, এই কিছু রাজ্যে যদি যেতেন তাহলেই তারা 2/3 মেজরিটিতে চলে আসবেন এবং রাজ্যের সংবিধান পরিবর্তন করে দিতে পারেন এই 2/3 মেজরিটি নিয়ে। এবং 16টা স্টেটে তাদের দখল ছিল, মানে দরকার ছিল, 15টা স্টেটেই তাদের ক্ষমতায় বিজেপি চলে এসছেন, সুতরাং অসুবিধার আর কিছু নেই। এবার দরকার ছিল রাজ্যসভায় 245 জন আছে, দরকার 2/3-এর মধ্যে 164, 153 জন হয়েই গেছিল, আর এই 3 জন যোগ হওয়াতে 156 জন, একেবারে স্ট্রাইকিং রেঞ্জের কাছে। অমিত শাহ তার কার্য প্রায় হাসিল করে ফেলেছেন, কিন্তু এইখানেই হচ্ছে টার্ন কনফিউজ। আমি একাধিকবার প্রশ্ন তুলেছিলাম যে শুভেন্দু অধিকারী আপনি তো অন্য কথা বলেছিলেন, তাহলে কি করে এই ভালো তৃণমূল হয়ে গেল? এটা বহু মানুষের প্রশ্ন। ঋতব্রতদের বিরুদ্ধে সব কেস মামলা, ববি হাকিম, এই তারাতলার ঘটনা চাপা পড়ে গেল, ববি হাকিম চাপা পড়ে গেল, জাভেদ খান চাপা পড়ে গেল, সবার চাপা পড়ে গেল, অরূপ বিশ্বাস চাপা পড়ে গেল, সন্দীপন শাহদের যে জমি নিয়ে কথা প্রিয়াঙ্কা টেবরিওয়াল বলেছিলেন চাপা পড়ে গেল, এই 62-64 জন বিধায়কের বিরুদ্ধে সমস্ত অভিযোগ চাপা পড়ে গেল, যে অনন্যা থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের যে কাউন্সিলররা ভারত দলে তাদের সবার চাপা পড়ে গেল, যে সাংসদরা অন্য কথা বলেছে 27 জন তাদের চাপা পড়ে গেল। এবং এই ব্যাপারে আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে সাংসদদের নিয়ে মিটিং করছেন, বা শুভেন্দু অধিকারীর কাছে মিটিং করতে যাচ্ছেন, কখনো ইউসুফ পাঠান, কখনো নবান্নতে মিটিং করতে যাচ্ছেন ঋতব্রত। কেন? 21শে জুলাই কিভাবে হবে? আর সবাই মনে করছিল ঠিক ওই বাজপেয়ী আর আডবাণীর মতো, একজন আডবাণী যেন একটা কট্টরপন্থী মুখ, আর বাজপেয়ী যেন একটা নরম মনোভাবাপন্ন মুখ। উনি বলতেন হিন্দুত্ব তো সেখানে এথিস্ট, অর্থাৎ নাস্তিকরাও তার মধ্যে স্বাগত, ভারতের সংবিধান সবার জন্য। আমরা বাজপেয়ীকে দেখে একরকম ভাবতাম, আমরাও মনে করছিলাম বিজেপিতে অ্যাকচুয়ালি শ্রমিক ভট্টাচার্যের একটা মুখ, শুভেন্দুর আর একটা মুখ, আর দিলীপ ঘোষ যিনি ডিম মারাটাকে বৈধতা দেন, যিনি কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীদের ডিম মারতে বলেন, তার আর একটা মুখ, এবং মমতার বাড়ির বিছানায় গিয়ে কি নাচবে জিজ্ঞেস করেন, তার আর একটা মুখ, একেবারে ক্রুড ফর্ম। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আসলে
যে ভালো তৃণমূলীরা ভালো হয়ে গেল তারা কিন্তু সকলেই নয়, কিন্তু একটা বড় অংশ শ্রমিক ভট্টাচার্যের সাথেও নিয়মিত যোগাযোগ ইলেকশনের আগে থেকেই রাখছিলেন, ইলেকশনের পরেও রেখেছেন। তাহলে শ্রমিকবাবু, আপনি যেভাবে মানুষের সামনে নিজেকে তুলে ধরছিলেন, যেভাবে মানুষ আপনাকে দেখছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। একটা মানুষের ইমেজ তৈরি হয় কিন্তু ধীরে 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 ধীরে। মাঝখানে আপনার ইমেজ একটি অন্য কেসে, এক মহিলার অভিযোগ সংক্রান্ত কেসে কিছুটা খারাপ হয়ে গেছিল, আবার আপনি রিগেন করে নিয়েছিলেন, একেবারে আপনি আরএসএস নিজস্ব লোক, আপনি আবার সভাপতি পদে ফিরেও এসেছিলেন। সেটা কিন্তু খারাপ হয়ে গেল। মানুষের মনে কিন্তু প্রশ্ন উঠে গেল। একদিকে মানুষের মনে প্রশ্ন উঠলো, আর বিজেপিকে যারা ভোট দিয়েছে, এই 2,60,00,000-এরও বেশি মানুষ, তাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগলো যে তাহলে তৃণমূল থেকে আসা লোকেরা যদি বিজেপি হয় এবং বিজেপি তাদের টিকিটে দাঁড় করায়, তাহলে এতদিন ধরে যে শ্রমিক ভট্টাচার্য কখনো বলছিলেন বোল্ডার, কখনো 4 ঘন্টার তৃণমূল, এবং তারা বড় আশায়, এবং তিনি বারবার বলছিলেন দল আর পার্টি আলাদা, দল সব রকম ব্লক করে রেখেছে, তাহলে আসলে এই কথাগুলো ঠিক কথা বলছিলেন না। আপনি বাচ্চাদের যেরকম লেমন জুস দিয়ে বা খেলনা দিয়ে ভোলানো হয়, যারা বিজেপিকে সাপোর্ট করেছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা মনে করছে বিজেপি অন্যরকম কিছু করবে, তাদেরকে ছেলে ভোলানো হচ্ছে। মুশকিল হচ্ছে এই ছেলে ভোলানোটাতে কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আজকে তৃণমূল কংগ্রেস তাদের দুর্নীতি, এতজন জেলে যাওয়া, মমতার কালীঘাটের এক ভাইপোকে বাঁচাতে গিয়ে সর্বশান্ত হয়ে যাওয়া, তার হাতে কিছু না থাকা, একেবারে ঝর্তি পড়তি অবস্থা, ফান্ড বাঁচাবে না ভাইপো বাঁচাবে না সিম্বল বাঁচাবে না দল বাঁচাবে, কি করবে মমতা ব্যানার্জি বুঝতেই পারছেন না। কিন্তু আপনারা 55% বিরোধী ভোট কিন্তু আপনাদের দিকে আছে, এবং সেই মানুষের সঙ্গে আরো 1-1.5% মানুষ, আমি দর্শকদের বলতে চাই, এটা সাম্প্রতিক সমীক্ষা দলীয়ভাবে আরএসএস করেছে, গরিব হিন্দুদের অন্তত 1.5% ভোট এই যা ঘটনা 2 মাসের মধ্যে ঘটেছে তাতে তারা বিরুদ্ধে দিতে পারেন, লুজ করেছেন। এই অবস্থায় ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল করেছিলেন, অর্থাৎ বিরোধীটাকে নস্যাৎ করে দিলাম, সিপিএমকে নস্যাৎ করে দিলাম, শেষ করে দিলাম, কংগ্রেসকে শেষ করে দিলাম, মালদা মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গ থেকে ফুড়ে চলে গেল বিজেপির দিকে সেই মানুষরা 2019-এ। এই ভোটটা কিন্তু এই মানুষদের কিন্তু একটা ক্ষোভ কিন্তু যন্ত্রণা রয়েছে, এবং যারা বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের শুধু না, যারা আপনাদের ডাইহার্ডনেস, একেবারে ডাইহার্ড যারা আপনাদের হার্ডকোর সদস্য, তাদেরও যে ক্ষোভ আপনাদের সাথে রয়েছে, তাদেরও ক্ষোভ, শুধু তারাই ভোটার, আপনাদের ভোটাররাই নয়, যে মানুষরা ডাইহার্ড যে কর্মী, একেবারে প্রাণ দেওয়ার মতো যে কর্মীরা আপনাদের সাথে ছিল, তাদের মনের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে যে তাহলে এই তৃণমূলের লোকেরাই বিজেপি দখল করে নেবে। তাহলে কি বিজেপির তৃণমূলীকরণ হবে না, যেটা বলেছিলেন সেটা কথার কথা। আসলে ওই যে মুকুল রায় বলেছিল তৃণমূল মানেই বিজেপি বা বিজেপি মানেই তৃণমূল, বিষয়টা তাই। আর তাই যদি হয় তাহলে এটা অত্যন্ত স্পষ্ট, যে লোকেরা বিজেপিকে ভোট দিয়েছিল, আমি বহু লোকের সাথে কথা বলে, এই মধ্যবিত্ত উচ্চবিত্ত হিন্দু বাঙালি, তারা কিন্তু এই ব্যাপারটা মানতে পারছেন না, এবং তাদের কাছে কিন্তু আপনার মুখের একটা দাম ছিল, সেই দামটা কিন্তু দ্রুত এই ঘটনার পর পড়ে গেল। আগামী দিন যদি আরো এই ধরনের ঘটনা ঘটে, এবং আমার ধারণা ঘটতেই থাকবে, কারণ আপনাদের মিডল টায়ারে, লোয়ার টায়ারে কর্মী নেই, ধর্মীয় বিভাজন, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পুষ্ট ইলেকশন কমিশনের ফল্টি এসআইআর, এবং একেবারে কেন্দ্রীয় বাহিনী আনা, ইলেকশন কাউন্টিংয়ের দিন নানা রকম গন্ডগোল, এর মাধ্যমে যে জয় হয়েছিল আলটিমেটলি, এবং তার সাথে তৃণমূলের বিরুদ্ধে মানুষের রিজেকশন, দুর্নীতি, সেগুলো যে ছিল, সেটার যে ফল হয়েছিল, সেই ফলটা কিন্তু আগামী দিনকেও ধরে রাখা কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি
এই ব্যাখ্যাটা এই কারণে করলাম, আশা করি আমার যারা দর্শক বন্ধু তারা সকলে শুনলেন, আর বিজেপির সঙ্গে যারা আছে তারাও এটা দেখবেন এবং বুঝতে পারবেন এই যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত মানুষের আস্থা এবং বিশ্বাস হারাতে থাকবে বিজেপির নেতৃত্ব। অমিত শাহ তো তার মতো ভাববেন, তিনি গুজরাট নিয়ে ভাববেন, ভারত নিয়ে ভাববেন, কিন্তু আমরা বাঙালিরা যারা বাংলা নিয়ে ভাবছি তাদের কাছে খুব বিশ্বাসে যদি প্রথম থেকেই ধাক্কা লেগে যায় এবং লেগে গেছে ধাক্কা, তাহলে কিন্তু দ্রুত বিশ্বাস হারাতে থাকবেন আপনারা। যারা ভিডিওটি দেখছিলেন আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।